স্নেহের ছাত্রছাত্রীরা, কথা সাহিত্যের রূপভেদ এর আলোচনার পর্বে আজ এই পর্বে আমরা সামাজিক উপন্যাস এবং ঐতিহাসিক উপন্যাস এই দুই রচনা প্রকরণ সম্পর্কে আলোচনা রাখব। তো প্রথমেই আমরা সামাজিক উপন্যাস সম্পর্কে জেনে নেওয়ার চেষ্টা করব। শিল্পীর দায়বদ্ধতা যেমন জীবনের প্রতি, তেমনি সমাজের প্রতিও। আর উপন্যাস তা সে যে কোনো ধরনের হোক না কেন, ঐতিহাসিক, সামাজিক, রাজনৈতিক, আঞ্চলিক, মনস্তাত্ত্বিক, প্রত্যেক উপন্যাসেই কোনো না কোনোভাবে সমাজের ছবি থাকবেই। কারণ সমাজের দর্পণ হলো সাহিত্য। তাই সামাজিক উপন্যাসের আলোচনা করতে গিয়ে বলা যায়, যে উপন্যাসে সমাজ ও তার পটভূমি বিধৃত মানব জীবন ও সমাজের খুঁটিনাটি বিষয় প্রধান হয়ে ওঠে, সেই উপন্যাসকেই সামাজিক উপন্যাস বলা যেতে পারে। এই সামাজিক উপন্যাসে সম্পূর্ণ বাস্তব সামাজিক পারিবারিক জীবনের বিবরণ, ব্যাখ্যা, বিশ্লেষণ, সামাজিক সমস্যা, তার প্রতিক্রিয়া এবং সেখানে ব্যবহৃত চরিত্রসমূহের ভাঙচুর প্রাধান্য পেয়ে থাকে। লেখকের সমগ্র সমাজ জীবনের চিত্র, নানা সামাজিক সমস্যা ও বাস্তব সমাজের প্রেক্ষিতে বিভিন্ন চরিত্রের দ্বন্দ্ব, সংকট ইত্যাদি সামাজিক উপন্যাসের মূল উপাদান হিসেবে বলা যেতে পারে। যাই হোক, সামাজিক উপন্যাস সম্পর্কে বলা যেতে পারে, এর সংজ্ঞা হিসেবে আমরা বলতে পারি যে বিশেষ শ্রেণীর উপন্যাসে একটি বিশেষ এলাকার সমাজকে একেবারে যথাযথ রূপে চিত্রিত করা হয়, সামাজিক সমস্যাগুলি টাইপ চরিত্রের মাধ্যমে ব্যক্ত হয় এবং একটা দিক নির্দেশও থাকে, তখন সেই রচনাকে, সেই উপন্যাসকে আমরা সামাজিক উপন্যাস বলতে পারি। এই সামাজিক উপন্যাসের নির্দিষ্ট কতকগুলি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। এই সামাজিক উপন্যাসে একটি বিশেষ এলাকার সমাজকে যথাযথ রূপে চিত্রিত করা হয়ে থাকে। দ্বিতীয়ত, সামাজিক উপন্যাসে
পরিচিত সামাজিক সমস্যাগুলি তুলে ধরা হয়। এই সমস্যাগুলি কোনোটি পারিবারিক হতে পারে, কোনোটি অর্থনৈতিক হতে পারে, কোনোটি সামাজিকও হতে পারে। তৃতীয়ত, সামাজিক উপন্যাসের চরিত্রগুলি অধিকাংশই টাইপ বা বর্গীয় চরিত্র হয়ে থাকে। অর্থাৎ চরিত্রগুলি এক একটি সমাজের প্রতিনিধিত্ব করে থাকে। চতুর্থত, সামাজিক উপন্যাসে ঔপন্যাসিকের বক্তব্য, লেখকের বক্তব্য কোনো না কোনো চরিত্রের মাধ্যমে ব্যক্ত হয়। পঞ্চমত, সামাজিক উপন্যাসের শেষে একটা দিক নির্দেশ থাকতে পারে, যেমন আমরা শরৎচন্দ্রের পল্লী সমাজ উপন্যাসে দেখতে পাই। ষষ্ঠত, সমসাময়িক প্রসঙ্গই এই শ্রেণীর উপন্যাসে লেখক তুলে ধরেন। সামাজিক উপন্যাসের চরিত্রগুলির দ্বন্দ্ব, সংকট বা টানাপোড়েন একটি অন্যতম লক্ষণ। এটা হলো ষষ্ঠত। সামাজিক উপন্যাসের উদাহরণ হিসাবে বলা যেতে পারে পাশ্চাত্য সাহিত্যে প্রখ্যাত ঔপন্যাসিক ডিকেন্স, এই ডিকেন্সের হার্ড টাইমস নামক যে উপন্যাসটি, সেটি একটি বিখ্যাত সামাজিক উপন্যাস। এছাড়াও স্টেন বিক্সের গ্রাপেস অফ রথ, এটাও একটি বিখ্যাত উপন্যাস, সামাজিক উপন্যাস। আর বাংলা সাহিত্যে বহু সার্থক সামাজিক উপন্যাস আমাদের চোখে পড়ে। যদি নাম করতেই হয় তাহলে প্রথমেই উল্লেখ করা যেতে পারে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিষবৃক্ষ উপন্যাসের কথা, কৃষ্ণকান্তের উইল উপন্যাসের কথা, রবীন্দ্রনাথ ঠাকুরের গোরা, গৃহদাহ প্রভৃতি উপন্যাসের কথা। তাছাড়া শরৎচন্দ্রের পল্লী সমাজ বাংলা সাহিত্যের একটি উল্লেখযোগ্য সামাজিক উপন্যাস। যদি একটি সার্থক সামাজিক উপন্যাসের আলোচনা করতে হয় তাহলে প্রথমেই যে নামটি আমাদের হৃদয়ের মাঝে উকি মারে সেটি অবশ্যই শরৎচন্দ্রের পল্লী সমাজ, যেটি লেখা 1916 খ্রিস্টাব্দে। বাংলা সাহিত্যের প্রথম সার্থক সামাজিক উপন্যাস আমরা পাই বঙ্কিমচন্দ্রের লেখনীতে। সেই বঙ্কিমচন্দ্র থেকে শুরু করে আজ পর্যন্ত বহু লেখক সামাজিক উপন্যাস সৃষ্টি করেছেন। তবে তুলনামূলক বিচারে শরৎচন্দ্রের মতো খ্যাতি আমার মনে হয় আর কোনো বাংলা সাহিত্যিক অর্জন করতে পারেননি। সামাজিক নিয়ম কানুন
অনুশাসনের চাপে নিষ্পেষিত ব্যক্তিসত্তার যন্ত্রণা, বিশেষ করে নারীর ব্যক্তিসত্তার অন্তরায় সমাজ ও পরিবার, এই বিন্যাসেই শরৎচন্দ্রের সামাজিক উপন্যাসগুলি পাঠক হৃদয়কে ছুঁয়ে যায়। শরৎচন্দ্রের সমাজ সমস্যামূলক উপন্যাসগুলির মধ্যে এই পল্লী সমাজই সর্বশ্রেষ্ঠ। তথাকথিত সনাতন হিন্দু সমাজের রীতিনীতি আদর্শের আড়ালে যে দলাদলি, নীচতা ও কাপুরুষতা সমগ্র সমাজের শরীরে ক্লেদ গ্লানি ছড়িয়ে রেখেছিল, তারই বাস্তব ও মর্মস্পর্শী চিত্রের পরিচয় পেয়ে যাব আমরা পল্লী সমাজ উপন্যাসে। এই উপন্যাসের যে গ্রামটিকে কেন্দ্র করে গড়ে উঠেছে সেটা হলো কুয়াপুর গ্রাম। এই কুয়াপুর গ্রামের ঘোষাল ও মুখুজ্জে, এই দুই পরিবারের জমিদারির অধিকার বিষয়ক দ্বন্দ্ব পল্লী সমাজ উপন্যাসের বাহ্যিক দ্বন্দ্বের কাঠামো গড়ে তুললেও প্রকৃতপক্ষে এখানে ওই একটি গ্রামকে কেন্দ্র করে সমগ্র বাংলার পল্লী সমাজের চিত্রকে তুলে ধরা হয়েছে। দারিদ্রতা ও অশিক্ষার কারণে যে মানসিক দৈন্য, অসহায়ত্ব, আর এজন্যই চরিত্রের অধমুখিতা এই উপন্যাসে দেখানো হয়েছে। সেই সঙ্গে দেখানো হয়েছে বেনি ঘোষাল ও রমার মধ্য দিয়ে মধ্যযুগীয় সামন্ততান্ত্রিক মানসিকতাকে বাঁচিয়ে রাখার চেষ্টা। আধুনিক দৃষ্টিভঙ্গির বাহক রমেশ শিক্ষার প্রসারের দ্বারা কুয়াপুর ও পার্শ্ববর্তী মুসলমান অধ্যুষিত গ্রাম পীরপুরের অবস্থার বদল ঘটিয়ে দিয়েছে। এই পল্লী সমাজ উপন্যাসে তুলে ধরা হয়েছে জমিদারি শাসন শোষণের চিত্র এবং শোষণ মানসিকতার স্বরূপকেও। বাঁধের জলে প্রজার ফসল নষ্ট হয়ে যাচ্ছে। সাধারণ মানুষের প্রতি দরদি রমেশ বেনি ঘোষালের কাছে বাঁধ কাটানোর অনুরোধ করতে গেলে সে জানিয়ে দেয়, প্রজা খাবে কি এ সম্পর্কে চিন্তার কারণ নেই। খাবে কি? দেখবে বেটারা যে যার জমি বন্ধক রেখে আমাদের কাছেই টাকা ধার করতে ছুটে আসবে। এই আমাদেরকেই নেড়ে চেড়ে গুছিয়ে গাছিয়ে খেয়ে দিয়ে আবার ছেলেদের জন্য রেখে যেতে হবে। একথা বলছেন জমিদার। আসলে জমিদারি রক্ষার জন্য এবং তার সীমা বাড়ানোর জন্য জমিদার বেনি ঘোষাল কখনো সরল পথে হাঁটেননি, বরং মিথ্যা মামলা, জাল উইল, লাঠিয়াল সবকিছুই তিনি ব্যবহার করেছেন। এক কথায় লেখকের নৈপুণ্যের বর্ণনার নৈপুণ্যে পল্লী সমাজে নানা দুর্দশার কাহিনী, জমিদারের শাসন শোষণ অত্যাচারের বিবরণ, সেই সঙ্গে বাল্য বিধবার দুরবস্থা বর্ণনা প্রভৃতি সামাজিক ব্যাধির পাশে বেনি ঘোষালদের মতো ছোট লোকদের অভূতপূর্ব জাগরণ ফুটে উঠেছে। প্রকৃতপক্ষে শরৎচন্দ্রের পল্লী সমাজ উপন্যাসে শিল্প চেতনার চেয়ে
সমাজ চেতনার প্রাধান্য চোখে পড়েছে অনেক অনেক বেশি। শুধু সমাজ সমস্যার স্বরূপ অঙ্কন করে শরৎচন্দ্র তার কর্তব্য কর্ম সমাপ্তি করেননি। রমা রমেশের গভীর প্রেমও এই মহৎ কর্মে সমাজের চাপে বলি প্রদত্ত হয়ে গেছে। ছিঁড়ে ছুঁড়ে কেটে নাস্তানাবুদ হয়ে গেছে তাদের প্রেম। সমাজের নিষ্ঠুরতাকেই ফুটিয়ে তুলেছে এই ব্যর্থ প্রণয় কথা। এই উপন্যাসে লেখক এই ক্ষয়িষ্ণু সমাজের উত্তরণের পথ নির্দেশও করেছেন। উপন্যাসের শেষে এই উন্নতির আভাস দিয়েছেন লেখক, যখন কৈলাস নাপিত আর মতিলাল কাগজপত্র সাক্ষী সাবুত নিয়ে রমেশের কাছে বিবাদের নিষ্পত্তির জন্য এসেছে। পঞ্চায়েত বিচার ব্যবস্থার প্রবর্তনের সপক্ষে শরৎচন্দ্রের ভাবনার অভিব্যক্তি ঘটেছে। সব মিলিয়ে বলা যেতে পারে পল্লী সমাজের নিয়ত সমস্যাগুলি বেনি ঘোষাল, রমা, রমেশ প্রভৃতিদের মতো টাইপ চরিত্রকে নিখুঁতভাবে চিত্রিত করেছেন। সেই সঙ্গে সঙ্গে উপসংহারে একটা দিক নির্দেশের পথরেখাও তৈরি করেছেন। সব মিলিয়ে শরৎচন্দ্রের পল্লী সমাজ হয়ে উঠেছে একটি সার্থক সামাজিক উপন্যাস, সামাজিক দলিল বলা যেতে পারে। এরপরে আমরা আসব ঐতিহাসিক উপন্যাস সম্পর্কে আলোচনায়। এই ঐতিহাসিক উপন্যাস বলতে সাধারণভাবে আমরা বুঝি ইতিহাসের কাহিনী, পরিবেশ, ঘটনা ও চরিত্রকে আশ্রয় করে ঔপন্যাসিক যখন ইতিহাসের অন্তর্লোকে উকি দিয়ে একটি বিশেষ যুগ, একটি বিশেষ ঘটনা, ঐতিহাসিক ব্যক্তিত্বের দ্বিধা, দ্বন্দ্ব, আশা, নিরাশার কথা ফুটিয়ে তোলেন, তখনই তাকে বলা হয় ঐতিহাসিক উপন্যাস। আরও যদি সহজভাবে বলা যায় তাহলে বলতেই হয়, ঔপন্যাসিক যদি ঐতিহাসিক চরিত্রের কর্মপ্রচেষ্টায় অনুপ্রাণিত হয়ে তার চরিত্র দ্বন্দ্বকে ভিত্তি করে ইতিহাসের ঘটনার সঙ্গে নিজস্ব কল্পনার মাধুরী মিশিয়ে উপন্যাস রচনা করে থাকেন, তখন তাকে ঐতিহাসিক উপন্যাস বলা যেতে পারে। ঐতিহাসিক উপন্যাসে নির্দিষ্ট কতগুলি বৈশিষ্ট্য থাকে। যেমন প্রথমত, ঐতিহাসিক উপন্যাসের ঘটনাগুলি হবে ঐতিহাসিক বা ইতিহাস আশ্রিত। দ্বিতীয়ত, এখানে লেখক ইতিহাসের ঘটনাগুলিকে বা কাহিনীগুলিকে পরিবর্তিত করতে পারেন কিংবা শাখা প্রশাখা উপকাহিনী যোগ করতে পারেন, তবে অবশ্যই ইতিহাসের মূল সত্য, মূল ঘটনাকে অক্ষুণ্ণ রেখে। তৃতীয়ত, ঐতিহাসিক উপন্যাসের প্রধান চরিত্রগুলি হবে ইতিহাসের কোনো সুপরিচিত ব্যক্তিত্ব, যাদের ইতিহাসের সঙ্গে যোগ আছে। চতুর্থত, ঐতিহাসিক উপন্যাসের মূল রস হবে অবশ্যই ঐতিহাসিক রস।
রবীন্দ্রনাথ যাকে বলেছেন মানবরস। পঞ্চমত, সমসাময়িক জীবনের বিষয়বস্তু বা বাস্তব চিত্রকে বাদ দিয়ে ঐতিহাসিক উপন্যাসের লেখক বেছে নেন অতীত কোনো ইতিহাসের একটি বিশেষ নির্দিষ্ট সময়কালকে। ষষ্ঠত, ঐতিহাসিক ঘটনার পাশাপাশি এই রচনায় লেখক কল্পনার আশ্রয় অবশ্যই নিতে পারেন। ঐতিহাসিক উপন্যাসে থাকে মহাকাব্যিক বিস্তার, সে কারণে এর ভাষা হয় গম্ভীর, ধ্রুপদী, মেজাজি ঢঙে। এটা হলো সপ্তমত। ঐতিহাসিক উপন্যাসের উদাহরণ হিসাবে বলা যেতে পারে ইংরেজি সাহিত্যে সব বিখ্যাত বিখ্যাত উপন্যাস, ঐতিহাসিক উপন্যাস আছে, যাকে কেন্দ্র করে, যাদের প্রেরণায় বাংলা সাহিত্যেও ঐতিহাসিক উপন্যাস বেশ অনেকগুলি রচিত হয়েছে। ইংরেজি সাহিত্যের এইসব ঔপন্যাসিকদের মধ্যে উল্লেখযোগ্য হল স্কট। এই স্কটের ওয়েভারলি, আইভানহো, ওল্ড মর্টালিটি প্রভৃতি বিখ্যাত বিখ্যাত সব ঐতিহাসিক উপন্যাস। এই স্কটের প্রেরণায়, স্যার ওয়াল্টার স্কটের প্রেরণায় বাংলা সাহিত্যে ঐতিহাসিক উপন্যাসের ধারা প্রবর্তিত হয়, সূচিত হয়। ফলে বাংলা সাহিত্যের প্রথম সার্থক ঐতিহাসিক ঔপন্যাসিক হলেন অবশ্যই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তার এই শ্রেণীর উপন্যাসগুলির মধ্যে হল উল্লেখযোগ্য কয়েকটি হল দুর্গেশ নন্দিনী, রাজসিংহ, চন্দ্রশেখর প্রভৃতি বাংলা সাহিত্যের সব বিখ্যাত ঐতিহাসিক উপন্যাস। ঠিক আমরা বঙ্কিমচন্দ্রের রাজসিংহ উপন্যাসটি সম্পর্কে এ প্রসঙ্গে আলোচনা করতেই পারি, যার রচনাকাল 1882 খ্রিস্টাব্দ। বাংলা সাহিত্যের একটি উল্লেখযোগ্য ঐতিহাসিক উপন্যাস হল রাজসিংহ। আর এই উপন্যাসটি ঐতিহাসিক হয়ে উঠেছে বেশ কতকগুলি দৃষ্টিকোণ থেকে। বিষয়বস্তু নির্বাচনের ক্ষেত্রে ঐতিহাসিক হয়ে উঠেছে, পাত্রপাত্রী নির্বাচনের দিক থেকে ঐতিহাসিক হয়ে উঠেছে, তৎকালীন যুগ পরিবেশও এই উপন্যাসকে, রাজসিংহকে ঐতিহাসিক উপন্যাসের দিকে এগিয়ে নিয়ে গেছে। তারপরে আছে ঐতিহাসিক রস। এই ঐতিহাসিক রসও রাজসিংহকে ঐতিহাসিক উপন্যাসের দিকে ঠেলে দিয়েছে। রাজসিংহ উপন্যাসের বিষয়বস্তু পর্যালোচনা করলে দেখা যায় ঔরঙ্গজেবের সঙ্গে রানা রাজসিংহের রাজপুত যুদ্ধের একটি বিশেষ অংশ এখানে মূলত উঠে এসেছে। আর এর পাশাপাশি যুক্ত হয়েছে ঔরঙ্গজেবের উপর জেবুন্নিসা, উদিপুরী প্রভাব, ঔরঙ্গজেব নির্মাল কুমারীর প্রসঙ্গ, যোধপুরী বেগম ও রংমহলের পৌত্তলিকতা প্রভৃতি ঐতিহাসিক সত্যকে এখানে এই রচনায় উপস্থাপন করেছেন। এই সমস্ত ঘটনা রাজসিংহকে ঐতিহাসিক উপন্যাস হওয়ার দিকে
বেশ অনেকটাই এগিয়ে নিয়ে গেছে। দ্বিতীয়ত, পাত্রপাত্রী নির্বাচনের দিক থেকেও এই উপন্যাস ঐতিহাসিক হয়ে উঠেছে। এই দৃষ্টিকোণ থেকে যদি আমরা বিচার করি তাহলে অবশ্যই বলতে হবে রাজসিংহ উপন্যাসের যোধপুরী বেগম, ঔরঙ্গজেব, জেবুন্নিসা, জয়সিংহ, চঞ্চল কুমারী, এইসব চরিত্রগুলি সব ইতিহাসের পাতা থেকে উদ্ধার করা, অর্থাৎ এরা ঐতিহাসিক চরিত্র। আবার মোবারক চরিত্রটিও অর্ধ ঐতিহাসিক চরিত্র বলা যেতে পারে। তবে দরিয়া বিবি, নির্মল কুমারী, মানিকলাল, এই চরিত্রগুলি লেখকের কল্পনাজাত। সুতরাং পাত্রপাত্রী নির্বাচনের দিক থেকেও রাজসিংহ ঐতিহাসিক উপন্যাসের পর্যায়ে পড়ে। এরপরে আমরা ঐতিহাসিক যুগ পরিবেশ সম্পর্কে আলোচনা করব। ঐতিহাসিক যুগ পরিবেশ অঙ্কন করতে গিয়ে লেখক রাজসিংহ উপন্যাসে বিভিন্ন ঐতিহাসিক স্থান, দিল্লি, আগ্রা, উদয়পুরের যুগ পরিবেশকেই মূলত তুলে ধরেছেন। সেই সঙ্গে উঠে এসেছে রংমহলের নানা রকম ব্যভিচার, ঔরঙ্গজেবের কূটনীতি, হিন্দু বিদ্বেষ মনোভাব, রাজপুতদের ঐক্যবদ্ধতা প্রভৃতি ঘটনা, প্রভৃতি যুগ পরিবেশ, এসব ঐতিহাসিক যুগ পরিবেশ ঘটনা রাজসিংহ উপন্যাসে আমরা দেখতে পাই, যা অরুণ কিরণে স্ফুটিত পদ্মের ন্যায় বিকশিত হয়ে উঠেছে রাজসিংহ উপন্যাসটি। এরপরে আমরা আসব ঐতিহাসিক রস সম্পর্কে। ঐতিহাসিক উপন্যাসের আকর্ষণ হলো এর জীবন মন্থনজাত রস। আর বঙ্কিমচন্দ্র এই রাজসিংহ উপন্যাসে ঐতিহাসিক ঘটনাবলীকে সামনে রেখে কল্পনার আশ্রয়ে ঐতিহাসিক কাল পরিবেশকে যেমন বজায় রেখেছেন, তেমনি ঐতিহাসিক চরিত্রগুলিকে মানব রসে পুষ্ট করেছেন। আর সেদিক থেকে রাজসিংহকে আরও এক কদম হলেও ঐতিহাসিক উপন্যাস হওয়ার দিকে ঠেলে দিয়েছে। যাই হোক, রাজসিংহ উপন্যাসের কিছু ত্রুটি অবশ্যই আছে, তা থাকলেও ইতিহাসের উপর ভিত্তি করে ঐতিহাসিক চরিত্রের দ্বন্দ্ব সংঘাতের মধ্য দিয়ে মানবীয় ব্যক্তিগুলির জীবন সত্য যেভাবে উপস্থাপিত হয়েছে তা সত্যিই প্রশংসনীয়। সব মিলিয়ে বলা যায়, ইতিহাস ও মানব হৃদয়ের সমন্বয়ে যদি ঐতিহাসিক উপন্যাসের জন্ম হয়, তাহলে বঙ্কিমচন্দ্রের রাজসিংহ অন্যতম শ্রেষ্ঠ ঐতিহাসিক উপন্যাস, একথা নিঃসন্দেহে বলা যায়। যাই হোক, আজকের আলোচনা এ পর্যন্তই।